টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি বেঙ্গল লাইন। আর বেঙ্গল লাইনের প্রথমেই আজকে 5টি ইস্যুর দিকে আমরা নজর রাখবো। জেলার 5টি ইস্যু আমরা পরপর নজর রাখবো। প্রথমে ইস্যুগুলির দিকে। জগদ্দল কাণ্ডে হাইকোর্টে অর্জুন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পরবর্তী হাওড়ার বেলগাছিয়ায় এখনো হতাশা, কন্টেনারে আপত্তি গৃহহীনদের। মেদিনীপুরে একই ওয়ার্ডে জন্ডিসে আক্রান্ত 24 জন, কেন ছড়াচ্ছে রোগ? বর্ধমানে কারাদণ্ড তৃণমূল ব্লক সভাপতি, 12 জনের 10 বছর কারাবাস। সবশেষে পুরুলিয়া, গ্রীষ্মের শুরুতেই চরম জলসংকট পুরুলিয়ায়, হাহাকার বান্দোয়ান। প্রথমে আমরা নজর রাখবো জগদ্দলের দিকে। আপনারা জানেন বুধবার রাতে একবার বোমাবাজির ঘটনা এবং তারপর 12 ঘন্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার আবারও বোমাবাজির ঘটনা। বুধবার রাতে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই ঘটনায় শোরগোল পড়ে যায় এবং বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুলতে থাকে, আঙুল পাল্টা আঙুল উঠতে থাকে একে অপরের দিকে। তারপরেই আমরা দেখেছি অর্জুন সিংকে বারবার থানায় তলব করা হচ্ছে, কিন্তু তিনি হাজিরা দেবেন না এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই জল গড়ালো হাইকোর্টে, যা ঘিরে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিং। অন্যদিকে সোমনাথ শ্যাম একের পর এক অভিযোগ করছেন। তিনি বলছেন যে সেই দিন অর্থাৎ বুধবার রাতে বোমাবাজির ঘটনা যারা করেছিল তারা অর্জুন সিং এর বাড়িতেই রয়েছেন। এমনই অভিযোগ, পাল্টা অভিযোগে একেবারে রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে পড়েছে। আমরা দেখেছি বুধবার রাতেই বোমাবাজির ঘটনা ঘটে, 7 থেকে 8 রাউন্ড গুলি চলে অর্জুন সিং এর বাড়ির সামনে। অন্যদিকে বৃহস্পতিবার সকালে 12 ঘন্টা কাটতে না কাটতেই আবারও জগদ্দলে একই রকম ঘটনা, বোমাবাজির ঘটনা। একের পর এক অভিযোগ তোলা হচ্ছে। এরপরেই আমরা দেখেছি অর্জুন সিংকে বারবার করে থানায় তলব করা হচ্ছে, কিন্তু হাজিরা দেবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সিং এর মনে ঠিক কি চলছে জানবো আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের থেকে। মাসুম, দেখো স্নেহা, জগদ্দল কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। অর্জুন সিং যেহেতু একসময় তৃণমূলে ছিল এবং পরবর্তীকালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলেন। বিজেপিতে আসার পর এই অঞ্চলে তিনি দখলদারি রাখার জন্য তিনি যেহেতু এক পুরনো পোড়খাওয়া রাজনীতিবিদ, স্বাভাবিকভাবেই ব্যারাকপুরকে হাতের তালুর মতো চেনে। তিনি সবসময় চাইছেন যে এই ব্যারাকপুরকে মাটি কামড়ে ধরে রাখতে এবং তিনি এখানে যদিও লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, কিন্তু ভাটপাড়া যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু অর্জুন পুত্র পবন সিং এখনো বিধায়ক রয়েছে এবং তার পাশেই হচ্ছে জগদ্দল কেন্দ্র, যেখানে অর্জুন সিং এর বাড়ি মেঘনা মোড়। সেখানে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সাথে কিন্তু এখন জোর টক্কর চলছে অর্জুন সিং এর মূলত যেটা অভিযোগ, যে পুলিশকে দিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে 100-র উপরে কেস দেওয়া হয়েছে এবং মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই কাজ করছে বলে তিনি কিন্তু অভিযোগ করছেন, যার জন্যই তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন। পুলিশ এই গত পরশুদিন যে বোমাবাজির ঘটনা ঘটলো, এটা কিন্তু প্রথম বোমাবাজির ঘটনা নয়। অর্জুন সিং এর বাড়িতে এর আগে একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত পর্যন্ত হয়েছে। এবার এই দিনকে যে ঘটনা ঘটলো সেদিনকে কিন্তু সোমনাথ শ্যাম উল্টো অভিযোগ করছে। সোমনাথ শ্যাম যেটা বলছেন, অর্জুন সিং দল বল নিয়ে সেই রাতে বার হয় এবং সেখানে বোমাবাজি করে এবং একাধিক গুলি চালায়। তার সপক্ষে পুলিশ একটা ভিডিও কিন্তু জারি করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অর্জুন সিং এবং সঙ্গে বেশ কিছু যুবককে নিয়ে, যাদের হাতে বাঁশটা লাঠি আছে, তারা রাতের বেলা বার হচ্ছে। কিন্তু ওই পর্যন্তই অর্জুন সিংকে গুলি চালাতে বা বোম ছুটতে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিওতে দেখা যায়নি বা এই ধরনের কোনো ভিডিও প্রকাশ্যে আসেনি। সেই কারণে অর্জুন সিংও জেদ ধরে বসে আছেন। তাকে যতবারই থানায় ডাকা হোক না কেন, তিনি কোনো পকেটমার বা ছিনতাইবাজ নয় যে তাকে থানা ডাকলেই চলে যেতে হবে। তিনি একটা পলিটিশিয়ান এবং তিনি একজন ব্যবসায়ী, এলাকায় প্রতিষ্ঠিত মানুষ। সুতরাং থানা ডাকলেই তাকে যেতে হবে, বিষয়টা এমন নয়। সেই কারণে তিনি থানায় দুবার ডাককে উপেক্ষা করেছেন। পরে আমরা সন্ধ্যার পরে জগদ্দল থানার আধিকারিকরা সরাসরি অর্জুন সিং এর বাড়িতে এসেছেন। তাদের অবশ্য তিনি অফিসে বসে কথা বলেছেন, তাদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। পরবর্তীকালে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় যুক্ত হয়। রাতে শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর বাড়িতে আসে এবং তার সঙ্গে কথাবার্তা বলে এবং অর্জুন সিং, যেটা প্রত্যেকটা ঘটনায় যেমন হাইকোর্টের দ্বারস্থ হয়, এই ঘটনায় কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই অর্জুন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ যা খুশি কেস দিক না কেন, তিনি কোর্টে বুঝে নেবেন, অর্থাৎ আইনের মারফত তিনি কিন্তু বুঝে নেবেন। কারণ তিনি এর আগে 100-র উপরে তার নামে এই ধরনের থানায় অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনি পাল্টা কোর্টে গেছেন এবং বহু কেসে জামিন নিয়েছেন এবং বহু কেস চলছে। অর্থাৎ তাকে কেস দিয়ে বা
এইভাবে কোনো রকম ভাবে তাকে দমানো যাবে না বলে একেবারেই মাসুম, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ঠিক কি অভিযোগ করছে শুনবো আমরা, তারপর আবারও আসবো মাসুমের কাছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো। আমি জানি না বোমটা ফেটেছিল কি না, কি বাস্ট হয়েছিল কি না, কেন আমার তো জানা না, আমি পড়ে গেছিলাম। এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি, সেখানে গুলিও ছুঁড়েছে। যতদূর সম্ভবত আমার কাছে খবর, পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে, সময় মতন হয়তো সেটা প্রেস রিলিজ হবে। এইবার অর্জুন কিন্তু পালাতে পারবে না, তাই তো কাল শুভেন্দু অধিকারী গাড়িতে উঠে পালিয়ে গেছে এখান থেকে রাতের বেলায়। কিডন্যাপিং, এক্সটর্শন, ডাকাতি, ব্যাংক লুটিং, বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নামে টাকা, বিভিন্ন জায়গায় কম্পিউটার, এই কি বলে কম্পিউটার স্ক্যান্ডেল, এইসব যেগুলো অর্জুনের হাতের তলায়, তালুর তলায় যারা ছিল, সেগুলোকে খুঁজে পেতে একদিনে শেষ করা যাবে না। সিআইএসএফের সামনে রেখে তারা মজদুর ভবন এবং পাশের বিল্ডিংয়ে তারা গা ঢাকা দিয়ে বসে আছে। আজ নাহলে কাল অ্যারেস্ট হবেই। মাসুম, আরও একটি বিষয় যে অর্জুন সিং ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু কোনোভাবেই অপ্রাসঙ্গিক হয়ে যাননি অর্জুন সিং। কোনো না কোনো ঘটনায় বারবার করে নাম জড়িয়ে পড়ে অর্জুন সিংয়ের, অথবা উল্টো দিকে নাম জড়িয়ে পড়ে সোমনাথ শ্যামের। একেবারে কোনো না কোনো ঘটনায় যুযুদান হয়ে যাচ্ছে দুই পক্ষই। একেবারেই দেখো, ব্যারাকপুর মানেই কিন্তু অর্জুন সিং, কারণ হচ্ছে ব্যারাকপুরের বিজেপি সেইভাবে কোনো আর বড় লিডার নাই যে পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলকে বোঝে বা হাতের তালুর মতো চেনে, এমন দ্বিতীয় কিন্তু বিজেপি সেই ধরনের কোনো লিডারশিপ নাই, যার ফলে বিজেপি অনেক বেশি নির্ভরশীল কিন্তু এই অর্জুন সিং এর উপর। না হলে তুমি যদি একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখো, অর্জুন সিং প্রথম তৃণমূলের থেকে বিজেপি গেল, বিজেপি থেকে আবার ব্যাক করে তৃণমূলে চলে আসলো এবং পরবর্তীকালে আবার বিজেপিতে গেল এবং সে কিন্তু আবার ব্যারাকপুর লোকসভার টিকিটও পেয়ে গেল। এবং যার এটা দিয়ে প্রমাণ হয় যে অর্জুন সিং এর কিন্তু বিজেপিতে যথেষ্ট পরিচিতি রয়েছে এবং অর্জুন সিং এর ইউপি একটা ভালো কানেকশন আছে। অর্জুন সিং এর পরিবারের বহু কেউ এমপি বা এমএলএ, আর এবং অর্জুন সিং এর পরিবার অনেক বড় পরিবার। দীর্ঘদিন থেকে অর্জুন সিং এই ভাটপাড়া জগদ্দলে থাকে, কিন্তু এই ভাটপাড়া জগদ্দলে অর্জুন সিং এর বাবাও কিন্তু রাজনীতি করতেন এবং বাম আমল থেকে কিন্তু এরা রাজনীতির সাথে যুক্ত। এখানকার তড়িৎ বরণ তোপদার সিপিএম এর যখন এমপি ছিল ব্যারাকপুরে, 19 বছর তড়িৎ তোপদার ব্যারাকপুরের এমপি ছিল, কিন্তু এই ভাটপাড়া বিধানসভার এমএলএ ছিলেন কিন্তু অর্জুন সিং। অর্থাৎ তড়িৎ তোপদারের সাথে কিন্তু নেক টু নেক ফাইট করে অর্জুন সিং কিন্তু ভাটপাড়াতে অবশ্যই অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে অর্জুন সিং তৃণমূলে যায়। অর্জুন সিং এই কথাটাই বারংবার বলে থাকেন যে মমতা ব্যানার্জি যখন তৃণমূল তৈরি করে সেদিন থেকে অর্জুন সিং মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, যে কিন্তু মমতা ব্যানার্জি তার সঙ্গে গদ্দারি করেছে, সেই কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। অর্জুন সিং অপ্রাসঙ্গিক বিষয়টা এমন নয়, কারণ যদিও পার্থ ভৌমিক এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর পর কিন্তু তিনি জয়লাভ করেছেন, অর্জুন সিংকে পরাজিত করেছেন, এটা ঠিকই, কিন্তু অর্জুন সিং পার্থ ভৌমিক সাংসদ হয়ে ব্যারাকপুরের 7টি লোকসভার মধ্যে 6টি বিধানসভা কিন্তু তাদের দখলে রয়েছে। একটি মাত্র বিধানসভা যেটা ভাটপাড়া, যেটা অর্জুন পুত্র পবন সিং সেখানকার বিধায়ক, সেটি একমাত্র বিজেপির দখলে। তাহলে লোকসভার নিরিখে যদি দেখা যায় যে 7টি বিধানসভার মধ্যে 6টা তৃণমূলের দখলে, একটা মাত্র বিজেপির দখলে, তার সত্ত্বেও কিন্তু অর্জুন সিং তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখো, অর্জুন সিং শুধুমাত্র এক্স এমপি একজন, অথচ অর্জুন সিং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় সিআইএসএফ জওয়ানদের যে একটা বড় টিম কেন্দ্র তাকে নিরাপত্তা দেয়। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরাসরি কেন্দ্রের সঙ্গে অর্জুন সিং এর একটা সরাসরি কিন্তু যোগাযোগ রয়েছে। অতএব এই ভাটপাড়া, জগদ্দল অঞ্চল, টিটাগড়, কামারহাটি, এইসব অঞ্চলে যে বাহুবলী রাজনীতি হয়, সেই রাজনীতিতে কিন্তু অর্জুন সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে তৃণমূলের যেমন মদন মিত্র রয়েছে, এখন পার্থ ভৌমিক বা সোমনাথ শ্যামের নাম বারবার উঠে আসছে, যেহেতু তিনি এখন জগদ্দলের বিধায়ক। একেবারেই মাসুম, ধন্যবাদ। এই বোমাবাজির ঘটনা নিয়ে গতকাল অর্জুন সিং কে জানিয়েছিলেন, শোনাবো আপনাদের। কাল রাত্রিবেলা আমি এখানে বসে আছি, নিচে শয়ে শয়ে পুলিশ আছে, তারপরে আমার বাড়িতে বোম মেরেছে। আজকেও সেম ঘটনা, সারা এই ব্যারাকপুর কমিশনারেটে পুলিশকে আনা হয়েছে, তারপরে ফাঁড়ির পাশে বাড়িতে বোম চলছে। এই রকম ঠিক আজ থেকে 3 বছর আগে এরকমই এই বাজারের মধ্যে বোম পড়ছিল, বোম মারা হচ্ছিল,
এই ফ্যামিলির লোকেদের উপরে। তখন আপনার মনে আছে একটা ছেলেকে এরা তুলে নিয়ে যায়, তুলে নিয়ে মারধর করে, সেই ছেলে পরে আবার ওই মসজিদের সামনে একটা ছেলেকে প্রকাশ্যে খুন করে দেয়। এইভাবে প্রভোকেশন, আমি বারবার কেন বলি কি যদি পুলিশ নিরপেক্ষ হয়ে তদন্ত করে, নিরপেক্ষ হয়ে যদি ক্রিমিনালদেরকে ধরে, তাহলে অপরাধ বন্ধ হয়। কিন্তু এখানে অদ্ভুত আছে, পুলিশকে ইনস্ট্রাকশন নিতে হচ্ছে পার্টির লোকেদের। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দেবেন, তাহলে পাণ্ডেশ্বরে বডি উঠানো হবে। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনের এখানে কোনো জায়গা বম চালানো হবে, সবটাই মমতা ব্যানার্জি। 100% রুস্তম গুমটি থেকে বোমা ছোড়া হয়েছে। বিরতির পর হাওড়ার বেলগাছিয়ায় এখনো হতাশা, কন্টেনারে আপত্তি গৃহহীনদের। হাওড়ার বেলগাছিয়ায় এখনো হতাশা, কন্টেনারে আপত্তি গৃহহীনদের। এই খবরেই ফিরবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আমাদের আজকের বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু। হাওড়ার বেলগাছিয়ায় এখনো হতাশা, কন্টেনারে আপত্তি গৃহহীনদের। আমরা এই ইস্যু নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। আপনারা জানেন গত কয়েকদিন ধরে, 7-8 দিন ধরে আমরা হাওড়ার বেলগাছিয়ার যে ছবি দেখছি, একেবারে বিপর্যস্ত অবস্থা, ধস বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়াবাসী। এবং এরপর থেকেই যেমন করে জানা যাচ্ছে যে তাদের থাকার জন্য কন্টেনারের বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু সেখানে থাকতে তারা একেবারেই নারাজ। তারা সেখানে থাকবে না, তারা জানাচ্ছেন যে মরে যাব তাও ভালো, কিন্তু কন্টেনারে থাকবো না, এমনটাই জানিয়েছেন সেখানকার গ্রামবাসীরা। কারণ তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে খিদিরপুরে, কিন্তু তাদের হাওড়ার বেলগাছিয়ায় তাদের ছোট্ট ছেলে মেয়েদের থাকার যে পরিবেশ সেটা তৈরি হয়েছে। তারই পাশাপাশি স্কুল কলেজ রয়েছে, একাধিক অভিযোগ তারা করছেন। আপনারা জানেন গতকাল কিন্তু চেক দেওয়া হয়েছে, যে সমস্ত এলাকাবাসীরা সেখানে রয়েছেন, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে চেক দেওয়া হয়েছে, কিন্তু তাতেও তারা খুশি নন, এমনটাই জানিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা হাওড়ার যে বেলগাছিয়ার যে ছবি দেখছি, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একের পর এক অভিযোগ করছেন তারা। এবং একদিকে জল সংকট তো রয়েছে, তারই পাশাপাশি রয়েছে যে ভাগাড়ে যে আবর্জনার সমস্যা, তারই পাশাপাশি আজ যেমনটা দেখা গিয়েছে সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, আজ আমরা যেমনটা দেখলাম যে নিকাশি নর্দমা সারানোর ব্যবস্থা করা হচ্ছে, সেই কাজ আজ শুরু হয়েছে। একেবারেই বেলগাছিয়ায় যেটা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাস্তা এবং নিকাশি নর্দমা এই রেস্টোরেশনের সংস্কারের কাজটা শুরু হবে, এবং সেই মতো আজকে থেকে দেখা যাচ্ছে, গতকাল থেকেই শুরু হয়েছে, তবে আজকে ব্যাপক হারে দেখা যাচ্ছে যে সেখানে যে নর্দমার কাজ সেটা সারানো হচ্ছে। নর্দমার কাজটা এই কারণেই নিকাশি নালার কাজটা সংস্কার করা হচ্ছে। আশেপাশে না হলে, যেহেতু বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ধস নেবে, নর্দমা কোলাপস করে গেছে, সেইখানে নর্দমার তলার পাইপ লাইনও ফেটে গেছে, সেখানে আশেপাশের যে এলাকা, সেই এলাকার জল কিন্তু এই ভাগাড়ের ওপর দিয়ে যে নিকাশি নালা, সেই নালা দিয়ে যেতে পারছে না। ফলত অন্যান্য এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা, এবং এর কারণেই দ্রুততার সঙ্গে এলাকার যে ভাগাড় অঞ্চলের যে নর্দমা তার সংস্কারের কাজ শুরু হয়েছে। এবং এই নর্দমার কাজ শুরু হওয়ার সাথে সাথে আরেকটা বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এলাকায় যাতে না জল জমে, তাতে দুপুর থেকে, অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধেবেলা যে জলটা আসে কর্পোরেশনের পক্ষ থেকে, আশেপাশের এলাকায় সন্ধেবেলার জলটা সরবরাহ করা বন্ধ থাকবে। কারণ ওই এলাকার জলটাকে নামিয়ে এই ড্রেনেজ সিস্টেমের পাম্প দিয়ে জলটাকে সরানো হবে। এবং পাশাপাশি এইদিকে যে বেলগাছিয়ার যে ভাগাড় অঞ্চলের যে নর্দমা, সেটাকেও সারিয়ে তোলা হচ্ছে, যাতে এলাকায় না জল জমে বা এলাকার আশেপাশে না জল জমে এবং সে বিপত্তি না হয়। এবং সেই মতোই সেই কাজ শুরু হয়েছে, এবং এই নর্দমার কাজ এখন চলবে, বেশ কিছুদিন চলবে। কেননা বেশ খানিকটা অঞ্চল জুড়ে এই নালা কিন্তু কোলাপস হয়ে ব্লক হয়ে ভেঙে গেছে, সেখানে ব্লক হয়ে রয়েছে। সেই ইট সরিয়ে, আবর্জনা সরিয়ে, সেখান থেকে নালাকে পরিষ্কার করে জল সরবরাহ, জল যাতে পাস করে তার উপযোগী করে তুলতে হবে, এবং সেটা খুব শীঘ্রই যাতে শেষ হয় তার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। স্নেহা।
একেবারে সঙ্গে থাকো শান্তনু। যেমনটা অভিযোগ করা হচ্ছে যে ভাগাড়ে ধসের কারণে এই নিকাশি নালার অবস্থা বেহাল হয়ে পড়েছে এবং যার জেরে নর্দমায় মিশছে কলের, নর্দমার জল মিশছে কলে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং যে কন্টেনারের অভিযোগ করা হচ্ছিল, সাধারণ মানুষ যে ক্ষোভ প্রকাশ করছেন, তারা বলছেন যে তারা মরে গেলেও কন্টেনারে থাকবেন না। আবারও যাব আমাদের প্রতিনিধি শান্তনু করণের কাছে। শান্তনু, এই একের পর এক যে অভিযোগ করছেন স্থানীয়রা, তাদের মধ্যে ক্ষোভ কতটা বাড়ছে দিন দিন? দেখো, স্থানীয়রা এই অভিযোগটা তোলেননি যে নর্দমার জল মিশছে পানীয় জলের সঙ্গে, এই অভিযোগটা হয়নি। আজকে ডেপুটেশন দিতে এসে বামেদের পক্ষ থেকে এই অভিযোগটা তোলা হয় যে নর্দমার জলের সঙ্গে গঙ্গায়, পাইপ লাইনের জলের সঙ্গে গঙ্গার জল মিশে যাচ্ছে, সেই কারণে বিভিন্ন জায়গায় শরীর খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছে। আড়ুপাড়া অঞ্চলে একটা দুর্ঘটনাও ঘটেছে, এটা বামেদের অভিযোগ। যদিও স্থানীয়রা এই অভিযোগ তোলেনি, কেননা স্থানীয়দের এলাকাতেই এখনো কোনোভাবে জল পৌঁছয়নি। পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ায় কন্টেনারে থাকতে হবে এমনই ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গ নিয়ে আসছে। একেবারেই কন্টেনার যেটা রাখা হয়েছে, খিদিরপুর থেকে 7টা কন্টেনার আনা হয়েছে। সেই কন্টেনারে গতকাল থেকেই কাটিংয়ের কাজ চলছে, অর্থাৎ দরজা জানলা তৈরি করে বসবাসের উপযোগী করে তোলার কাজটা চলছে। দ্রুততার সঙ্গে সেখানে জানালা লাগানো হচ্ছে। এই কাজটা চলবে আরো 2-1 দিন লাগবে, যাতে বসবাসের উপযোগী করে তোলা যায়, তার জন্য যা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এই প্রবল গরমে কন্টেনারে থাকা তো সম্ভব নয়, এই কথা কি বুঝছে না প্রশাসন? দেখো, স্থানীয়দের বক্তব্য, তারা এই গরমে ওই কন্টেনারের মধ্যে যাবেন না, তাদের জন্য বিকল্প যতই ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, প্রশাসন কিন্তু এখানে বাধ্যতামূলক যে কন্টেনারে থাকতে হবে এমনটা বলছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্কুলে ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে থাকতে। যদি একটু দূরে যেহেতু স্কুল, সেখানে যদি কেউ না যায় তখন বিকল্প হিসাবে তারা কন্টেনারে থাকার জন্য থাকতে পারে। এখানে কিন্তু অপশনাল হিসাবে রাখা হয়েছে। এরপরেও যদি কেউ যেতে না চান, তাহলে একদিকে স্কুলেও অনেকে যেতে চাইছেন না, কিন্তু কন্টেনারে কোনোভাবেই কেউ যেতে চাইছেন না, কারণ তারা মনে করছে এই অত্যাধিক গরমে লোহার কন্টেনারে থাকলে তারা মনে করছে তাদের সঙ্গে যেন পশু সুলভ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তারা জন্তু জানোয়ারের সঙ্গে নিজেদের কি তুলনা করছেন যে আমরা ওখানে যাব, এমনটাই তাদের প্রসঙ্গ। তাদের বক্তব্য যে আমরা মরে গেলেও আমরা এই এলাকা ছাড়বো না, অর্থাৎ ভাগাড় অঞ্চলে যেখানে বিপর্যয় নেমেছে, ধস নেমেছে, সেই এলাকা থেকে তারা সরবেন না। তাতে প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে যদি এলাকা খালি করতে হয়ও, তাহলেও আশেপাশে তারা তাঁবু কাটিয়ে মাঠে ঘাটে থাকবেন, কিন্তু না স্কুলে যাচ্ছেন না কন্টেনারে গিয়ে থাকবেন। কন্টেনারে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু তারা ওই এলাকা ছাড়তে চাইছে না। এর পেছনে খানিকটা ইঙ্গিত করা যাচ্ছে তারা কোথাও একটা আতঙ্কে ভুগছেন যে অস্থায়ীভাবে, দেখো যেহেতু জমিটা এইচআইটির জমি, কিছুটা কেএমডি, কিছুটা হাওড়া কর্পোরেশনের অধিকাংশটা রয়েছে, সুতরাং এটা সরকারি জমি। সেই জমিতে যে যার মতো করে বছর বছর করে যুগ যুগ ধরে বসবাস করে আসছে বংশ পরম্পরায়, তাদের কিন্তু পুনর্বাসন দেওয়া হবে, এটা সরকার বলছে, তাদের উচ্ছেদ করা হচ্ছে না। কিন্তু তারা আশঙ্কা করছে যে জমি যদি একবার খালি করা হয়, এই এলাকা খালি করে দিয়ে তাদের অস্থায়ীভাবে যেখানেই পাঠানো হোক না কেন, তারা যদি এলাকা ছেড়ে চলে যায়, তাহলে সেই এলাকায় নতুন করে কবে আবাসন হবে, কবে তাদের আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হবে, সেই বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। সেই কারণেই তারা এলাকা ছাড়তে পারছে না। যেমনটা অভিযোগ করছেন স্থানীয়রা যে একের পর এক যে অভিযোগ তাদের, যে কন্টেনার নিয়ে আসা হয়েছে, সেই কন্টেনারে 12 থেকে 15 জনকে থাকতে বলা হচ্ছে, কিন্তু তারা একেবারেই নারাজ এই কন্টেনারে থাকতে। বিরতির পর ভুয়ো কল সেন্টারের পর্দাফাশ বিধাননগরে, মিলল টাকার পাহাড়। কল সেন্টার খুলে প্রতারণা, টাকার পাহাড় বিধাননগরে। ভুয়ো কল সেন্টারের পর্দাফাশ বিধাননগরে। বিরতির পর ফিরবো এই খবরে। এখন সময় ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণা, বিধাননগরে কোটি কোটি টাকা। ভুয়ো কল সেন্টারের পর্দাফাশ, মিলল টাকার পাহাড়, গ্রেফতার মূল পান্ডা। বিদেশি নাগরিকদের সহযোগিতায় কল সেন্টার, ভুয়ো কল সেন্টার চালাতেন এবং সেখান থেকেই সেক্টর 5-এ অভিযান চালানো হয়
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা অভিযান চালায় এবং তারপরেই মিলল টাকার পাহাড় বিধাননগরে। সেই ছবি আজ উঠে এলো। 3 কোটি 3 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই, সেই ছবি উঠে এসেছে। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তরফে সেক্টর 5-এ অভিযান চালাতে গিয়েই কিন্তু এই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বিদেশি কর্মচারীদের সহযোগিতায় এই সমস্ত কাজ করা হতো এমনটাই জানা গিয়েছে এবং তারই পাশাপাশি কিন্তু মূল পান্ডাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, বিধাননগরের টাকার পাহাড়, ভুয়ো কল সেন্টারের প্রতারণা। একদমই, দেখো তোমায় জানাবো ঘটনাটি 25 তারিখ রাত্রিবেলা যখন টেকনো সিটি থানা জানতে পারেন, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা জানতে পারেন কি তাদের যে সেক্টর 5 এলাকা সেখানে একটি ভুয়ো কল সেন্টার খোলা আছে এবং তারপরেই সেই ভুয়ো কল সেন্টারের মধ্যে বিদেশি লোকজনকে ফোন করে, বিদেশি ব্যক্তিদেরকে ফোন করে, সেখানে টেকনিক্যাল সাপোর্ট বলে নাম করে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে, অর্থাৎ তাদের কাছে যে টাকা আসতো সেটা বিদেশ থেকে এসে ইন্ডিয়াতে ঢুকতো ভারতে একাধিক অ্যাকাউন্টে, তারপর তারা ক্যাশ বার করে আরও ইন্ডিয়ান অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করতেন। এই সমস্ত বিষয়ে তারা অভিযোগ পাওয়ার পর বিধাননগর পুলিশ তদন্ত গভীরভাবে শুরু করে। তার মধ্যে 25 তারিখ রাত্রিবেলা যে মূল পান্ডা এই যে কল সেন্টার, যে ভুয়ো কল সেন্টার খুলতেন, যার নাম হচ্ছে অবিনাশ জয়সওয়াল উর্ফে পিয়ুষ, এই পিয়ুষকে তারা গ্রেপ্তার করেন এবং 26 তারিখ বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়। পুলিশের তরফ থেকে তাকে 3 দিনের হেফাজত নেওয়া হয় এবং তারপরে 3 দিন জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে এই অভিযুক্তর বাড়ি, অর্থাৎ এই যে পিয়ুষের বাড়ি, সেটা হচ্ছে বাগুইহাটি চিনার পার্ক এলাকায়। গতকাল চিনার পার্ক এলাকায় তার বাড়িতে যায় বাগুইহাটি থানা। তারপরে তার বাড়িতে সার্চ করা হয় এবং বাড়িতে সার্চ করার পর 3 কোটি 3 লক্ষ টাকা তারা নগদ উদ্ধার করতে পারে। প্রায় 4 লক্ষ টাকার বেশি টাকার গহনা উদ্ধার করে। এর আগে আমরা জানি তারা 70 লক্ষ টাকা উদ্ধার করেছিলেন এই কল সেন্টারের অফিস থেকে, সেক্টর 5 থেকে। মূলত 4 কোটি টাকার বেশি টাকা ইতিমধ্যে বিধাননগর থানায় এই ভুয়ো কল সেন্টারের থেকে বাজারে মূল যেটা 4 কোটি টাকা সেই টাকা উদ্ধার করতে পেরেছেন এবং 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। সেক্ষেত্রে এই যে বড় অ্যাকাউন্ট, অর্থাৎ বড় অ্যামাউন্টে যে টাকা উদ্ধার, ইতিমধ্যে এলাকায় যে যে কল সেন্টার বা ভুয়ো কল সেন্টার তারা খুলে রেখেছিলেন তাদের মধ্যে কড়া নজরদারি করছে বিধাননগর পুলিশ কমিশন। এবং আজ বিধাননগর পুলিশ কমিশনের তরফ থেকে সন্ধ্যে 6টার পর প্রেস কনফারেন্স করা হয়, যার মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারের বিধাননগরের যে ডিসি ডিপার্টমেন্টে যিনি আছেন কুলদীপ এসএস, তিনি এই প্রেস কনফারেন্স করেন এবং তিনি পরিষ্কার করে জানান কি এই যে 25 তারিখ রাত থেকে তাদের যে তদন্ত সেটা এখনও পর্যন্ত চলছে এবং এখনও পর্যন্ত প্রায় 4 কোটির বেশি টাকা উদ্ধার করতে পেরেছেন এই ভুয়ো কল সেন্টার থেকে। মূলত তাদের কাজ থাকতো বিদেশি নাগরিক, অর্থাৎ আমেরিকা এবং ইউএসএ থেকে ফোন করে তাদের বিদেশি নাগরিক থেকে টেকনিক্যাল সাপোর্ট, যার মধ্যে মাইক্রোসফট আসে এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল অর্থাৎ অ্যাপের যে সমস্যা দেখা যায় সেই সমস্যা তারা সমাধান করেন। এমনটাই সমস্যার সমাধান করবে বলে তারা সমাধান করেন, কিন্তু যে টাকা তাদের কাছ থেকে নেন তারা জানান কি সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে গিফট ভাউচার বা বিটকয়েন মাধ্যমে তাদেরকে রিটার্ন করে দেওয়া হয়, কিন্তু সেই টাকা রিটার্ন করতে পারেন না তারা, সে তাদের অ্যাকাউন্টে চলে আসে। এই নিয়ে তারা বহুদিন থেকে প্রায় 3.5 মাস আগে থেকে তারা এই দুর্নীতি চক্র চালাতেন বা এই ভুয়ো কল সেন্টার চালাতেন। তার মধ্যে যে সুমোটো কেস ইলেকট্রনিক্স কমপ্লেক্স কেস থানার তরফ থেকে করা হয়েছে, সেই তদন্ততে এখনও পর্যন্ত 4 কোটি টাকার বেশি টাকা উদ্ধার করতে পেরেছেন বিধাননগর পুলিশ কমিশনার। ইতিমধ্যে 3 জনকে মূলত এই মামলায় গ্রেপ্তার করতে পেরেছেন বিধাননগর পুলিশ কমিশনার। ধন্যবাদ সন্তোষ। যে ছবির দিকে আমরা নজর রেখেছিলাম, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, বিধাননগরে টাকার পাহাড়, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা আজ অভিযান চালায় সেক্টর 5-এ এবং সেখানেই ভুয়ো কল সেন্টার প্রতারণা এবং তারপরেই সেখানে মিলল 3 কোটি 3 লক্ষ টাকা। ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁসের ঘটনা, গ্রেফতার করা হয়েছে মূল পান্ডাকে। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু বর্ধমানে কারাদণ্ড তৃণমূল ব্লক সভাপতির 12 জনের 10 বছর কারাবাস। 2017 সালে বর্ধমানে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় মামলা এবং 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, আপনারা জানেন। সেই ঘটনায় এবার সাজা ঘোষণা করা হলো তৃণমূল ব্লক সভাপতির কারাদণ্ড এবং তারই পাশাপাশি 12 জনের 10 বছর কারাবাস, এমনটাই ঘোষণা করা হয়েছে। সাজা ঘোষণা হলো বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা বিডিওর চেয়ারপারসন কাকলি গুপ্তের
3 বছরের কারাদণ্ডের নির্দেশ। যুব সভাপতি মানুষ ভট্টাচার্য সহ বাকি 12 জনের 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সোমবার 13 জনকে কাস্টাডি নেয় আদালত এবং কাকুলিতা গুপ্তা অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই এই মামলার রায় কিছুদিন পেছালো। যদিও আজ কাকুলিতা গুপ্ত উপস্থিত থাকতে পারেনি, কিন্তু সাজা ঘোষণা করে দিল আদালত। 2017 সালে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় মোট 19 জনকে দোষী সাব্যস্ত করে, তার মধ্যে 13 জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল সোমবার। এবং দেখা গেল তার মধ্যে তৃণমূল ব্লক সভাপতির কারাদণ্ডের ঘোষণা এবং 12 জনের 10 বছর কারাবাসের ঘোষণা করা হয়েছে। সাজা ঘোষণা হলো বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি, তার কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আরও যে 12 জন, সেই 12 জনের 10 বছর কারাবাসের ঘোষণা করা হয়েছে। যদিও এদিন তৃণমূলের ব্লক সভাপতি কাকুলিতা গুপ্তা তিনি উপস্থিত থাকতে পারেননি, অসুস্থতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার মধ্যেই সাজা ঘোষণা করে দিল আদালত। 2017 সালে বর্ধমানে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় এবার দেখা গেল 13 জনের সাজা ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন এর আগেই 19 জনকে মোট দোষী সাব্যস্ত করা হয়েছিল, তার মধ্যে 13 জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। এবং এবারে তৃণমূলের ব্লক সভাপতির কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে এবং তারই পাশাপাশি আরও যে 12 জন, সেই 12 জনের কারাবাসের ঘোষণা করা হয়েছে 10 বছরের। বর্ধমানে কারাদণ্ড তৃণমূল ব্লক সভাপতির 12 জনের 10 বছর কারাবাস। 2017 সালে বর্ধমানে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় এবার মামলা এবং সাজা ঘোষণা করা হয়েছে আজকে। তৃণমূল ব্লক সভাপতির কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি 12 জনের 10 বছরের কারাবাসের ঘোষণা করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, বর্ধমানে কারাদণ্ড তৃণমূল ব্লক সভাপতির এবং 12 জনের 10 বছরের কারাবাসের ঘোষণা করা হলো। একেবারেই দেখো, এই ঘোষণা যেটা করার সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক মহলে একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় কথা বর্ধমান 1 নম্বর ব্লক, ওই ব্লকে একটা রাজনৈতিক সংকট তৈরি হলো। কারণ যাদের বিরুদ্ধে রায় ঘোষণা হলো তারা একেবারেই ওই ব্লকটা তারা পরিচালনা করতেন তৃণমূলের, যেমন ব্লক সভাপতি ছিলেন কাকুলিতা গুপ্ত, শুধু তাই নয় তিনি বিডিএর চেয়ারপারসন ছিলেন, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন। এই দুটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পাশাপাশি ওই অঞ্চলের বর্ধমান 1 নম্বর ব্লকের যুব সভাপতি ছিলেন মানস ভট্টাচার্য, একজন অঞ্চল সভাপতি এবং একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই 4 জন হেভিওয়েট তৃণমূলের নেতা নেত্রী রয়েছে, তার সাথেও মোট 13 জন রয়েছেন যাদের বিরুদ্ধে আজকে সাজা ঘোষণা হলো। যেহেতু কাকুলিতা গুপ্ত অসুস্থ রয়েছেন, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তাই তার ক্ষেত্রে 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত এবং বাকি যারা 12 জন রয়েছেন তাদের বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই রায় সোমবার তাদেরকে আদালতে তোলা হয়, সোমবারই তাদের কাস্টডি দেয় আদালত। কিন্তু কাকুলিতা গুপ্ত সহ বাকিদের অসুস্থতার কারণ ছিল এবং সেই কারণে এই রায় একেবারেই পিছিয়ে যায় বেশ কয়েকটা দিন এবং আজকে রায় ঘোষণা করেন বিচারক। এবং এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই একটা প্রশ্ন তৈরি হয়েছে যে সামনেই নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই একেবারেই বর্ধমান 1 নম্বর ব্লকের যারা পরিচালনা করতেন, যারা গোটা ব্লকটা দেখতেন, তারা একেবারেই পুরনো নেতা নেত্রী রয়েছেন, তাহলে কিভাবে ওই ব্লকটি চলবে এই আগামী দিনগুলিতে। এটা আইনজীবী যেটা জানিয়েছেন যে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে এবং 2000 যেটা জানো আগে আমরা জানিয়েছি যে 2017 সালের এই মামলা, এক তৃণমূল নেতার বাবাকে মারধর, খুনের চেষ্টা, এমনকি তার একটি চোখ নষ্ট হয়ে যায়, এই ঘটনার মামলা চলছিল এবং তারপরই সাজা ঘোষণা করলো আদালত, বিচারক সাজা ঘোষণা করেন। এবং আজকেই রায়ের সঙ্গে সঙ্গেই তৃণমূল স্তরে একটা কিন্তু প্রশ্ন তৈরি হলো যে আগামী দিনে কিভাবে এই ব্লক পরিচালনা হবে এবং কিভাবে চলবে, সেই সমস্ত বিষয় তৃণমূল যারা নেতৃত্বে রয়েছেন, যারা জেলার দায়িত্বে রয়েছেন,
তারা কি বিষয়টা সামনে নিয়ে আসেন বা কি বলেন সেদিকেই সকলে এখন তাকিয়ে রয়েছে। ধন্যবাদ বিধান। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু মেদিনীপুরে একই ওয়ার্ডে জন্ডিসে আক্রান্ত 24 জন, কেন ছড়াচ্ছে রোগ সেই প্রশ্ন উঠছে। বেঙ্গল লাইনে আমাদের পরবর্তী ইস্যু, একই ওয়ার্ডে জন্ডিসে আক্রান্ত 24 জন, নেপথ্যে কারণ কি? মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, প্রায় 24 জন জন্ডিসে আক্রান্ত। গতকালই এই খবর পাওয়া গিয়েছিল, তবে আজ এলাকা পরিদর্শনে যান ইউডিএমএ আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা। এই খবরেই ফিরবো, এখন সময় ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন।